কতগুলো সংখ্যা দিয়ে শুরু করি। 2012-13 সালে ভারতের ডিফেন্স এক্সপোর্ট ছিল 680 কোটি টাকার কাছাকাছি। 2023-24-এ সেটা পেরিয়ে যায় 23,000 কোটি টাকা এবং 2025-26-এ সেটা কিন্তু 38,000 কোটি টাকার মার্ক পেরিয়ে গেছে। ভারত 38,000 কোটি টাকার ডিফেন্স এক্সপোর্ট করেছে কেবল এই 2025-26 অর্থবর্ষে। এবং ভারত যে চুপচাপ গত 10 বছরে সারা পৃথিবীতে একটা গ্লোবাল ডিফেন্স এক্সপোর্টার হিসেবে শীর্ষ সারিতে উঠেছে, তার খবর কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়া কেন ভারতীয় মিডিয়াতেও খুব একটা নেই। ভারতের এই উত্থানের গল্পই আজকের ভিডিওতে আমরা বলবো। ভারতের ডোমেস্টিক ডিফেন্স প্রোডাকশন গত 10 বছরে 50,000 কোটি থেকে বেড়ে 1,50,000 কোটিতে গিয়ে পৌঁছেছে। 56 গুণ কিন্তু ভারতীয় ডিফেন্স এক্সপোর্টে একটা ইনক্রিজ দেখা গেছে, যেটা কিন্তু 10 বছরে করা কোয়াইট রিমার্কেবল পৃথিবীর যে কোনো দেশের কাছে, বিশেষ করে ভারতের মতো দেশের কাছে যাদের রিসেন্ট ইতিহাস। যদিও রকেট প্রথমে ভারতেই তৈরি হয়েছিল এবং দীর্ঘকাল ধরে কিন্তু টিপু সুলতানের আমল অব্দি রকেটের বিভিন্ন ভার্সন ভারতেই পাওয়া যেত, যার পর সেটা ব্রিটিশ নিয়ে গিয়ে প্রথম কনগ্রিভ রকেট বানায়। এই নিয়ে আমরা একটা গোটা এপিসোড আমাদের চ্যানেলে করেছি, আপনি ওটা দেখতে পারেন। আমি আজকে ওই জিনিসে ইতিহাসে ঢুকছি না, কিন্তু ভারত আবার ইতিহাসের হাত ধরে আবার ঘুরে ফিরে এই 75 বছরে কিন্তু আবার সেই শীর্ষ সারির দেশগুলোর মধ্যে চলে আসছে যারা কিন্তু ডিফেন্স এক্সপোর্টার। এবং রিসেন্ট টাইমে মানে ভারতের স্বাধীনতার পরে ভারতকে কিন্তু বিভিন্ন সময় এই অস্ত্র জোগাড় করতে ভীষণ মেহনত করতে হয়েছে। কখনো ওয়েস্টের স্যাংশন, কখনো ওয়েস্ট নিজের টেকনোলজি দিতে চায়নি। কার্গিল যুদ্ধের সময় যেমন আমাদের কাছে প্রিসিশন রকেট ছিল না, তখন ইসরায়েল আমাদের সাপ্লাই দিয়েছে, কারণ ওয়েস্ট আমাদের সাপ্লাই দিচ্ছিল না। এইরকম একটা ডিপেন্ডেন্ট দেশ যে অন্যের ওপর ডিপেন্ড করে নিজের প্রোটেকশনের জন্য, সেখান থেকে কিন্তু ভারত 10 বছরে অনেকটাই সেলফ রিলায়েন্ট হয়ে উঠেছে। হ্যাঁ, এখনো আমাদের আর্মিতে বহু জিনিস বাইরে থেকে আসে, কিন্তু সেই ছবিটা যে দিনে দিনে পাল্টে যাচ্ছে এটা কিন্তু লক্ষণীয়। 100টা বেশি দেশকে কিন্তু ভারত ডিফেন্স ইকুইপমেন্ট সাপ্লাই করছে। এর মধ্যে মিসাইল থেকে, সফটওয়্যার থেকে, কম্পোনেন্ট থেকে, রকেট লঞ্চিং সিস্টেম থেকে সব রকম জিনিসপত্র কিন্তু আছে, বোথ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। এবং এই দেশগুলোর লিস্ট আপনি শুনলে চমকে যাবেন। এই যে দেশগুলো ভারতের থেকে কিনছে তাদের মধ্যে আছে ফ্রান্স, ভারত অলরেডি আর্মেনিয়াকে বিক্রি করেছে, ভারত ইউএইকে এক্সপোর্ট করছে, ভারত ফিলিপিন্সকে এক্সপোর্ট করছে, ভারত ভিয়েতনামকে এক্সপোর্ট করছে। এমন আরো অনেক দেশ কিন্তু লাইন লাগিয়ে দাঁড়িয়ে আছে ভারতের কাছে ভারতের এই অনন্য ডিফেন্স ক্যাপাবিলিটিগুলো কেনার জন্য। ভারতের ডিফেন্স ক্যাপাবিলিটির মধ্যে সব থেকে বড় স্টার হচ্ছে ব্রাহ্মোস মিসাইল, যেটা কিন্তু ভারত আর রাশিয়ান পার্টনারশিপে তৈরি। এবং এই ব্রাহ্মোস এখন পৃথিবীর অন্যতম সেরা ল্যান্ড ক্রুজার মিসাইল। এছাড়া ভারতের ব্যালিস্টিক যে রেঞ্জটা আগ্নি সিরিজ, সেটাও ভারতের কাছে আছে। এবং যেটা ভারতের নিজস্ব ডেভেলপ এয়ারক্রাফট তেজাস সিরিজ, সেইটাও কিন্তু ভারত এক্সপোর্ট করছে। এবং অবশ্যই তার সাথে ভারত এক্সপোর্ট করছে আকাশ তীর সিস্টেম, যেটা একটা কোঅর্ডিনেশন সিস্টেম, যেটা ল্যান্ড, এয়ার এবং সিতে যখন একটা যুদ্ধ চলে তখন কোঅর্ডিনেট করতে সাহায্য করে। এবং পিনাকা মিসাইল সিস্টেমও কিন্তু ভারত এক্সপোর্ট করছে। এই পিনাকা মিসাইল সিস্টেমের ডিটেলড আলোচনা নিয়ে আমরা কিন্তু একটা ভিডিও আমাদের চ্যানেলে করেছি। পিনাকা মিসাইল নিয়ে জানতে চাইলে আপনি সেটা দেখতে পারেন। এই তো হলো ভারতের এক্সপোর্ট স্টার কার। এছাড়াও যেমনটা আপনাদের বললাম বিভিন্ন আরো কম্পোনেন্ট আছে। কিন্তু এবার আমরা দেখব যে হঠাৎ করে 10 বছরে এমন কি পরিবর্তন হলো যার জন্য ভারত এই অস্বাভাবিক গ্রোথ এই সেক্টরে দেখতে পাচ্ছে। ডিফেন্স অ্যাকুইজিশন প্রসিডিওর 2020, যেটাকে ডিএপিও বলা হয়, এইটাকে ইন্ট্রোডিউস করার পর কিন্তু ভীষণভাবে জোর দেওয়া হয় যে যত রকম মেটেরিয়াল যেটা কিন্তু ইন্ডিজিনিয়াসলি সোর্স করা যায়, প্রক্রিয়র করা যায়, ভারত থেকেই প্রক্রিয়র করা যায়, সেটাকে কিন্তু স্ট্রিক্টলি ভারত থেকে প্রক্রিয়র করতে হবে। শুধু কনভিনিয়েন্সের জন্য ভারত কিন্তু বিদেশ থেকে আর এই জিনিসগুলো সোর্স করে না। এইটা কিন্তু ভারতের ইন্ডিজিনিয়াস ম্যানুফ্যাকচারিংকে ভীষণভাবে বুস্ট করেছে। ভারতের প্রক্রিয়রমেন্টে প্রায় 75% ক্যাপিটাল কিন্তু এতে ফোকাস করা আছে যাতে প্রক্রিয়রমেন্টগুলো দেশের মধ্যে থেকেই হয়। সঙ্গে বিজনেস করার কিছু কিছু রুলও কিন্তু ভারত একটু শিথিল করেছে যাতে এই প্রসেসটা আরো ফাস্ট হয়। যেমন এই যে আগে একটা লেংদি প্রসেস ছিল এক্সপোর্টার হওয়া, সেটাকে কিন্তু ভারত পুরোপুরি ডিজিটাইজেশন করেছে
এবং অবশ্যই এখনো বলা যায় না যে আমাদের ভারতবর্ষে ইজ অফ ডুইং বিজনেস খুব ভালো, কিন্তু এই সেক্টরে রিল্যাক্সেশন আনার পর ভারত কিন্তু হু হু করে গ্রোথ দেখেছে। সঙ্গে ভারত কিন্তু এমএসএমই এবং স্টার্ট আপদের জন্য রাস্তা খুলে দিয়েছে, যাতে তারা কিন্তু এই যে ডিফেন্স ম্যানুফ্যাকচারিং আছে তাতে তারা যোগদান দিতে পারে। এবং এটা করার পরেই যেটা ভারতবর্ষে দেখা গেছে যে প্রাইভেট আর স্টার্ট আপ যেসব ইকোসিস্টেম আছে সেখান থেকেও কিন্তু একটা হিউজ বুস্ট ভারত পেয়েছে। একটা ভালো রকম ইনভেস্টমেন্ট কিন্তু আমাদেরই দেশের মধ্যে হয়েছে আমাদের দেশের ইন্ডিজিনিয়াস ডিফেন্স ম্যানুফ্যাকচারিংকে মজবুত করতে। 16,000 ছোট ছোট এমএসএমই এখন অবধি এই পুরো প্রক্রিয়ার সাথে জড়িয়ে আছে এবং এই নাম্বার কিন্তু দিনে দিনে আরও বাড়বে। এবং সঙ্গেই আরও যেটা একটা লক্ষণীয় তফাৎ, যে আমাদের কিন্তু ডিফেন্স টেকনোলজিতে ভারত কিন্তু R&Dতে ইনভেস্ট করছে এবং R&D ছাড়া কোনো নতুন টেকনোলজি ডেভেলপ করা যায় না। তাই R&D মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কিন্তু খুব দরকার, যেটা আমাদের দেশে চিরকাল মিসিং ছিল, এখনও মিসিং আছে বহু জায়গায়। কিন্তু ডিফেন্সের ক্ষেত্রে কিন্তু ভারত নিজের R&D সেট আপও তৈরি করছে, যেটা কিন্তু আমাদের পরবর্তীকালে হেল্প করবে যে এক্সিস্টিং যে আমাদের ওয়েপনগুলো আছে, যেমন ব্রাহ্মস আছে, ব্রাহ্মসের নতুন জেনারেশন বানাতে, পিনাকার নতুন জেনারেশন বানাতে এবং আরও নতুন রকম অস্ত্র বানাতে এবং আমাদের এক্সপোর্ট লিস্টে সেটা অ্যাড করতে। আচ্ছা, পৃথিবীতে এবার ভারতীয় এক্সপোর্টের এত ডিমান্ড কেন? এত বড় বড় দেশ আছে, আমেরিকা আছে, ফ্রান্স আছে, রাশিয়া আছে, যারা ট্র্যাডিশনাল ডিফেন্স এক্সপোর্টার, তার মাঝখানে ভারত এতটা জমি দখল করছে কি করে? এর কারণ 2-3টে আছে। প্রথম কারণ হচ্ছে যে ভারত যেসব সিস্টেম মার্কেটে ইন্ট্রোডিউস করেছে, ভারত যেসব ডিফেন্স প্রোডাক্ট এদেরকে বিক্রি করছে, সেইগুলো কিন্তু ভীষণই সস্তা। মানে এই জিনিসগুলোরই যে আমেরিকান কাউন্টার পার্ট আছে সেগুলো কিন্তু ভীষণ দামি। মানে ফর অ্যান এক্সাম্পল আমি আপনাকে বলতে পারি যে আমেরিকার যে হিমার্স সিস্টেম সেইটাই কিন্তু ভারতের পিনাকা সিস্টেম, একই জিনিস কিন্তু দামে একটা বিশাল তফাৎ। তাই যারা ছোট দেশ, যাদের কাছে বিশাল টাকা খরচা করার, যাদের কাছে বিশাল বাজেট নেই কিন্তু তাদের প্রোডাকশন দরকার, তাদের জন্য কিন্তু ওয়ান স্টপ সলিউশন হচ্ছে ভারত। যেমন আপনি ধরুন আর্মেনিয়া, যেমন আপনি ধরুন ফিলিপিন্স, যারা একটা বিশাল দেশ না, তাদের মতো দেশের কাছে ভারত কিন্তু একটা খুব লুক্রেটিভ দেশ। এবং এর আরও একটা কারণ যে ওয়েস্ট থেকে যারাই অস্ত্র কেনে তারা কিন্তু একটা সমস্যার মুখোমুখি সবাই হয়েছে, এবং সেই সমস্যাটা হচ্ছে ব্যান এবং স্যাংশন। ওয়েস্ট কিন্তু যখন তখন ওয়েস্টের সাথে আপনার মত না মিললে আপনার ওপর স্যাংশন লাগিয়ে দেবে এবং আপনি সেই সব অস্ত্র আর কিনতে পারবেন না। ভারতের ক্ষেত্রে কিন্তু সেই অসুবিধাটা কম, কারণ ভারতের এক পাকিস্তান ছাড়া অন্য কোনো দেশের সাথে এত শত্রুতা নেই যে আমরা কারোর ওপর স্যাংশন লাগিয়ে দেবো। তাই ভারতের যে ডিফেন্স এক্সপোর্ট এটা কিন্তু একরকম পলিটিক্যাল ফ্রি, যেটা কিন্তু ওয়েস্ট অফার করতে পারে না। এবং 3 নম্বর কারণটা অবশ্যই হচ্ছে যে একটা দাবি মুখে করা একরকম আর টেস্ট রেজাল্ট দেখানো কিন্তু অন্যরকম। ভারতের যে অপারেশন সিন্দুর পাকিস্তানের সাথে যে স্কারমিশটা হয়েছিল, তাতে কিন্তু ভারতের এই যে ইকুইপমেন্টগুলো এগুলো কিন্তু রিয়েল ওয়ার সিনারিওতে টেস্টেড হয়। মানে ব্রাহ্মস টেস্টেড হয়, ব্রাহ্মস পাকিস্তানের বিভিন্ন এয়ারবেসে কিভাবে ডিস্ট্রাকশন এনেছে তার স্যাটেলাইট ইমেজ দেখলেই পরিষ্কার। তাই জন্য কিন্তু এই যে ইকুইপমেন্টগুলো যেগুলো ভারত বানিয়েছে সেগুলো যখন রিয়েল ওয়ার সিনারিওতে এত ভালো রেজাল্ট আনতে পেরেছে এবং সারা পৃথিবী এটা নোটিস করেছে, তারপর থেকে কিন্তু ভারতের এই ইকুইপমেন্টগুলোর ডিমান্ড পৃথিবীতে আরও বেড়েছে। এবং এর জন্যই ভারত সরকারের 2টো স্কিম, একটা হচ্ছে মেক ইন ইন্ডিয়া, একটা হচ্ছে আত্মনির্ভর ভারত, যেটা কিন্তু অনেক সময় বেশ কন্ট্রোভার্সি এবং ক্রিটিসিজমের মুখে পড়ে যে তেমন কিন্তু আমরা মেক ইন ইন্ডিয়া এবং এই যে আত্মনির্ভর ভারত এইরকম স্কিমে কিন্তু আমরা তেমন কিছু সত্যিই দেখতে পাইনি। কিন্তু এই কথাটা ডিফেন্স এক্সপোর্টের ক্ষেত্রে একদমই বলা যাবে না। আমার পার্সোনাল মতে এই সরকারের, এই কেন্দ্রীয় সরকারের যদি সব থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট থেকে থাকে তার সময়কালে, তাহলে এটাই যে সে ভারতকে ডিফেন্স এক্সপোর্টে এখন একটা শীর্ষ সারিতে জায়গা করে দিয়েছে। যেমনটা আপনাদের বলে শুরু করেছিলাম যে ভারতে এই অস্ত্র বানানো, পরবর্তীকালে রকেট বানানো, এই ট্র্যাডিশন কিন্তু খুব পুরনো। কিন্তু তারপর ব্রিটিশদের হাতে পড়ে এবং পরাধীন হয়ে আমরা কিন্তু পৃথিবী থেকে ওই এজটা হারিয়ে ফেলি। আজ 250 বছর বাদে ভারত কিন্তু আবার সেই জায়গাটা রিক্লেম করছে ইসরো আর ডিআরডিও সাহায্যে। যে ইনস্টিটিউশনটা ডক্টর আব্দুল কালাম, ডক্টর হোমি জে ভাবা, ডক্টর বিক্রম সারাভাই এবং আরও নানান কৃতি সায়েন্টিস্ট দিয়ে ভরা, তারা কিন্তু ভারতকে এই গৌরবের পথে সঞ্চালিত করেছে। এবং ভারত সারা পৃথিবী জুড়ে এই 120টা দেশকে নিজের ডিফেন্স এক্সপোর্ট দিয়ে তাদেরকে তো আর্ন করছেই, কিন্তু নিজেও পৃথিবীর যে শীর্ষ দেশগুলো, যেটা বারবার বলছি, তার মধ্যে নিজের নাম লেখাচ্ছে।
অতএব গত 10 বছরে ভারতের এই যে আমরা শুনি যে ভারতের ছবি সারা পৃথিবীতে পাল্টে গেছে, কেন পাল্টে গেছে, কেন পাল্টে যাচ্ছে, তার কারণ এটা যে কোনো দেশ যদি খুব ভালো ডিফেন্স এক্সপোর্টার হয়, তাহলে সেই দেশের শক্তি কিন্তু পৃথিবীতে সব সময় তাকে বেশ গণ্যমান্য করা হয়, শক্তিটাকে, যে না এই ডিফেন্স ম্যানুফ্যাকচার করতে পারছে। যে সুবিধাটা কিন্তু এতদিন ফ্রান্স, এতদিন আমেরিকা ভোগ করেছে, ভারতও কিন্তু সেই পথে অগ্রসর। এবং ভারতের এই যে ডিফেন্স এক্সপোর্ট, এইটা 2030 সালের মধ্যে 50,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে এমন অনুমান কিন্তু করা হচ্ছে। এবং এইটা খুব একটা অ্যাম্বিশিয়াস অনুমান না, এটা কিন্তু হতেই পারে। তাই গত 10 বছরে যে সোনার অধ্যায় লেখা শুরু হয়েছে ভারতের ডিফেন্স এক্সপোর্টের ইতিহাসে, আমি আশা করব এর রেট এবং এর গ্রোথ অ্যাক্সেলারেট করবে আরও তাড়াতাড়ি আগামী দিনে, বিশেষ করে এখন যখন পুরো জিনিসটা এআই এর হাতে চলে আসছে। আমরা কিন্তু আস্তে আস্তে এই এআই ইন্টিগ্রেশনও দেখব ভারতীয় যেসব ইকুইপমেন্ট আছে তার মধ্যে। ভারতের এই অসাধারণ উত্থান, ডিফেন্স এক্সপোর্টের টপ দেশগুলোর মধ্যে নিজের জায়গা করা নিয়ে আপনার মতামত আমার কমেন্টে লিখে যান। আমি আবার হাজির হব আগামীকাল জিওপলিটিক্সের অন্য কোনো গল্প নিয়ে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নমস্কার।